একটি যুদ্ধ যা শুরু হয় একটি শহরকে কেন্দ্র করে আর যার শেষ হয় ভারতে তুর্কি ও গজনীদের আক্রমণের কারণ হয়। প্রায় ১৩০০ বছর আগের ভারতে গঙ্গার তীরে অবস্থিত একটি শহর কনৌজ। কনৌজের গুরুত্ব ছিল বর্তমান সময়ে দিল্লির মতো। আর তাই তো এই একটি শহরের সিংহাসনের জন্য ভারতের ৩ প্রান্ত থেকে ধেয়ে এসেছিল ৩টি মহাশক্তি: বাংলার পাল, পশ্চিমের প্রতিহার এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট। টানা ২০০ বছর ধরে তাদের মধ্যে চলেছিল এক রক্তাক্ষয়ী লড়াই, শুধু এক টুকরো শ্রেষ্ঠত্বের আশায়। কিন্তু কেন এই লড়াই? কী ছিল সেই শহরে? আর কিভাবে এই ২০০ বছরের যুদ্ধ ভারতের বুক চিরে তুর্কি আক্রমণের পথ প্রশস্ত করে দেয়? তা জানতে আজ আমরা হারিয়ে যাব ইতিহাসের সেই ধুলোমাখা অধ্যায়তে, যেখানে বীরত্বের পাশে লেখা ছিল চরম এক ব্যর্থতারও গল্প। আমি সাগর, আর আপনারা দেখছেন ত্রিশক্তি সংগ্রামের সম্পূর্ণ ইতিহাস। এখন প্রশ্ন জাগতেই পারে যে একটি সাধারণ শহর কিভাবে ভারতের ভাগ্য বিধাতা হয়ে উঠল। বিভিন্ন ঐতিহাসিকদের মতে অষ্টম শতাব্দীতে কনৌজ ছিল মৌর্য বা গুপ্ত যুগে পাটালিপুত্রের সমান। এক্ষেত্রে যে কারণ সবথেকে বড় তা হলো এর ভৌগোলিক অবস্থান। কনৌজের অবস্থান ছিল গঙ্গা আর যমুনার দোয়াব অঞ্চলে, অর্থাৎ ভারতের সবথেকে উর্বর ভূমির হৃৎপিণ্ডে। কাজেই যার দখলে এই ভূমি, তারই হাতে ছিল বিপুল কৃষিজ সম্পদ এবং নদীপথের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ। আর এখান থেকেই নিয়ন্ত্রিত হতো ভারতের অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্য। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং কনৌজ দেখে মুগ্ধ হয়ে যান এবং তিনি একে বলেছেন মহোদয়শ্রী। তার বর্ণনা অনুযায়ী এই শহরটি ছিল পুষ্পপুর বা ফুলের শহরের মতন সুন্দর এবং সমৃদ্ধ। কনৌজের এই স্বর্ণযুগের কারিগর ছিলেন সম্রাট হর্ষবর্ধন। তার শাসনকালে কনৌজ কেবল একটি রাজধানী ছিল না, বরং এটি ছিল উত্তর ভারতের শিল্পের পীঠস্থান এবং রাজনৈতিক সার্বভৌমত্বের প্রতীক। হর্ষবর্ধন সেই ব্যক্তি যে কনৌজের মর্যাদা প্রায় ১০০ গুণ বাড়িয়ে দিয়েছিল। কিন্তু ৬৪৭ খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যুর পর কনৌজে তৈরি হয় এক বিশাল শূন্যতার। হর্ষবর্ধনের মৃত্যুর পর কনৌজ যখন প্রায় অনাথ, তখন ৭১৫ খ্রিস্টাব্দে এই বিশৃঙ্খলার বুক চিরে উদয় হয় এক প্রভাবশালী রাজা যশোবর্মন। তিনি ছিলেন এক উচ্চাকাঙ্ক্ষী সম্রাট, যিনি চেয়েছিলেন কনৌজের পুরনো গৌরব ফিরিয়ে আনতে। আর এই উদ্দেশ্যে তিনি গৌড় বা বাংলার রাজাকে পরাজিত করে এবং উত্তর ভারতের এক বৃহৎ ভূখণ্ড দখল করেন। কিন্তু ইতিহাস বরাবরের মতন নিষ্ঠুর। যশোবর্মনের এই স্বপ্ন বেশি দিন টেকেনি। কাশ্মীরের রাজা ললিতাদিত্য মুক্তাপীরের প্রচণ্ড আক্রমণে যশোবর্মন পরাজিত হন এবং কনৌজ পুনরায় শ্রীহীন হয়ে পড়েন, যার ফলে আবারও শুরু হয় ক্ষমতার সেই পুরনো ইঁদুর দৌড়। যশোবর্মনের পতনের পর কনৌজের সিংহাসনে বসেন আয়ুধ বংশের দুর্বল রাজারা। কিন্তু তারা ছিল নামেই রাজা, আসলে ছিলেন ক্ষমতাহীন দাবার গুটি মাত্র। ব্রজায়ুধ, ইন্দ্রায়ুধ এবং চক্রায়ুধ এই দুর্বল রাজাদের সময়ে ভারতের ৩ প্রান্তের ৩ মহাশক্তির নজর পড়ে কনৌজের দিকে। অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে ভারতের রাজনৈতিক মানচিত্রে এক বড় পরিবর্তন আসতে শুরু করে। ৩ দিক থেকে ৩টি মহাশক্তি তখন রণসজ্জায় প্রস্তুত, যাদের লক্ষ্য ছিল একটাই: কনৌজ। শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় প্রায় ১০০ বছর ধরে চলে চরম অরাজকতা, যাকে ইতিহাসে বলা হয় মাৎসন্যায়। এই অন্ধকার কাটাতে বাংলার মানুষ একজোট হয়ে বেছে নিলেন এক যোগ্য নেতাকে, যার নাম গোপাল। গোপাল বাংলায় শান্তি ফিরিয়ে আনলেন, কিন্তু তার পুত্র ধর্মপাল দেখলেন আরও এক বড় স্বপ্ন। ৭৭৫ খ্রিস্টাব্দে সিংহাসনে বসে ধর্মপাল
উত্তর ভারতের দিকে নজর দেন। তার লক্ষ্য ছিল কনৌজ জয় করে পাল বংশের প্রভাবকে হিমালয় পর্যন্ত ছড়িয়ে দেওয়া। ঠিক এই সময়ে পশ্চিমে রাজস্থানের অবন্তীতে শক্তিশালী হয়ে উঠেছিল গুর্জর প্রতিহার বংশ। প্রথম নাগভট্টের নেতৃত্বে এই বংশ আরব আক্রমণকারীদের হাত থেকে ভারতকে রক্ষা করে নিজেদের বীরত্বের যথাযথ প্রমাণ দিয়েছিল। প্রথম নাগভট্টের পর রাজা বৎসরাজ সিংহাসনে বসলে প্রতিহারদের উচ্চাকাঙ্ক্ষা আরও বেড়ে যায়। তাদের প্রধান শক্তি ছিল এক অপরাজেয় অশ্বারোহী বাহিনী, যাকে মাধ্যম করে প্রতিহাররা কনৌজ দখলের স্বপ্ন দেখত। এদিকে দক্ষিণ ভারতে চালুক্য শক্তির পতন ঘটিয়ে দন্তি দুর্গ স্থাপন করল রাষ্ট্রকূট সাম্রাজ্যর। তার উত্তরসূরি রাজা ধ্রুব, তিনি ছিলেন এক অসামান্য কূটনীতিবিদ এবং রণকুশলী। তার নেতৃত্বে দাক্ষিণাত্যের গণ্ডি পেরিয়ে রাষ্ট্রকূটরা সর্বপ্রথমবার বিন্ধ্য পর্বত অতিক্রম করে উত্তর ভারতের রাজনীতিতে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেন। তাদের হস্তী বাহিনী ছিল ভারতের অন্যতম শক্তিশালী এক মারণাস্ত্র। এভাবেই পালদের উচ্চাকাঙ্ক্ষা, প্রতিহারদের বিরক্ত এবং রাষ্ট্রকূটদের কূটনীতি, এই তিনের সংঘাত ছিল প্রায় অনিবার্য। 775 খ্রিস্টাব্দের পর কনৌজের সেই দুর্বল আয়ুধ বংশের সিংহাসন ঘিরে শুরু হতে চলল ইতিহাসের সবথেকে দীর্ঘস্থায়ী এক মহাযুদ্ধের। ত্রিশক্তি সংগ্রামের প্রথম বড় চালটি চাললেন প্রতিহার রাজা বৎসরাজ। কনৌজের সিংহাসনে তখন আয়ুধ বংশের ইন্দ্রায়িত। বৎসরাজ কনৌজ আক্রমণ করে ইন্দ্রায়িতকে পরাজিত করলেন এবং তাকে নিজের সামন্ত হিসাবে সিংহাসনে বসিয়ে দিলেন। অর্থাৎ পরোক্ষভাবে কনৌজ এখন প্রতিহারদের কবজায়। কিন্তু এই ঘটনা মেনে নিতে পারলেন না বাংলার পাল সম্রাট ধর্মপাল। তিনি কনৌজ পুনরুদ্ধারের জন্য এক বিরাট বাহিনী নিয়ে উত্তর ভারতে প্রবেশ করলেন। প্রয়াগের কাছে গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অঞ্চলে ধর্মপাল ও বৎসরাজের মধ্যে হল এক প্রলয়কারী যুদ্ধ। দুর্ভাগ্যবশত এই প্রথম সম্মুখ সমরে ধর্মপাল পরাজিত হন। বৎসরাজ কেবল ধর্মপালকে হারালেন না, বরং তিনি পালের রাজকীয় দুটি শ্বেতছত্র ছিনিয়ে নিলেন। পরাজিত ধর্মপাল পিছু হটতে বাধ্য হলেন। যখন বৎসরাজ তার এই বিরাট জয় আত্মহারা, তখনই যুদ্ধে এলো এক অভাবনীয় মোড়। দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট রাজা ধ্রুব ঝড়ের গতিতে বিন্ধ্য পর্বত পার হয়ে উত্তর ভারতে হানা দিলেন এবং প্রথমে তিনি বৎসরাজকে আক্রমণ করলেন। ঝাঁসির কাছে এক প্রচণ্ড যুদ্ধে ধ্রুবর অপরাজেয় হস্তী বাহিনীর সামনে প্রতিহারদের অশ্বারোহী বাহিনী ধূলিসাৎ হয়ে গেল। পরাজিত বৎসরাজ সব ছেড়ে রাজস্থানের মরুভূমিতে পালিয়ে প্রাণ বাঁচালেন। ধ্রুব এরপর ধর্মপালকেও রেহাই দেননি। গঙ্গা যমুনার দোয়াব অঞ্চলে তিনি ধর্মপালকেও পরাজিত করেন। যখন সবাই ভেবেছিল যে উত্তর ভারত এখন রাষ্ট্রকূটদের দখলে, ঠিক তখনই ঘটল এক নাটকীয় ঘটনা। নিজের রাজ্যের অভ্যন্তরীণ গোলযোগ সামলাতে রাজা ধ্রুব তড়িঘড়ি দক্ষিণ ভারতে ফিরে গেলেন। উত্তর ভারত ফলত হয়ে পড়ল অভিভাবকহীন। আর এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন না ধর্মপাল। 791 খ্রিস্টাব্দে ধর্মপাল পুনরায় কনৌজ আক্রমণ করলেন এবং ইন্দ্রায়িতকে তাড়িয়ে তার নিজের পছন্দের প্রার্থী চক্রায়ুধকে সিংহাসনে বসালেন। তারই আমন্ত্রণে কনৌজের রাজদরবারে আয়োজিত হলো এক বিরাট অনুষ্ঠানের, যেখানে উত্তর ভারতের ছোট বড় সব রাজারা ধর্মপালকে উত্তর পথস্বামী হিসাবে মেনে নিলেন। কাজেই প্রথম পর্বে হারলেও শেষ হাসি হাসলেন বাংলার ধর্মপাল। 795 খ্রিস্টাব্দে প্রতিহার বংশের সিংহাসনে বসেন এক অত্যন্ত শক্তিশালী এবং উচ্চাকাঙ্ক্ষী রাজা দ্বিতীয় নাগভট্ট। তিনি পাল বংশের দাপট চূর্ণ করে প্রতিহারদের হারানো সম্মান ফিরিয়ে আনতে এক প্রকার মরিয়া হয়ে ওঠেন। তার প্রধান লক্ষ্য ছিল কনৌজ।
তিনি কনৌজের শাসক চক্রায়ুধকে পরাজিত করেন এবং শহরটি দখল করে নেন। চক্রায়ুধ তখন প্রায় নিরুপায় হয়ে ছুটলেন বাংলার রাজা ধর্মপালের কাছে। নিজের আধিপত্য বজায় রাখতে ধর্মপাল বিশাল সেনাবাহিনী নিয়ে মুঙ্গেরের রণক্ষেত্রে প্রতিহারদের মুখোমুখি হলেন। 815 খ্রিস্টাব্দে এই মহাযুদ্ধেও পরাজিত হলেন বাংলার রাজা ধর্মপাল, যার ফল হিসাবে দ্বিতীয় নাগভট্ট নিজেকে উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজা হিসাবে ঘোষণা করলেন। যখন মনে হচ্ছিল উত্তর ভারত প্রতিহারদের দখলে চলে যাবে, ঠিক তখনই দাক্ষিণাত্যের মালভূমি থেকে ঝড়ের গতিতে ধেয়ে এলেন রাষ্ট্রকূট সম্রাট তৃতীয় গোবিন্দ। ইতিহাসের চাকা আবার ঘুরে গেল। তৃতীয় গোবিন্দ উত্তর ভারতে প্রবেশ করেই দ্বিতীয় নাগভট্টের অহংকার চূর্ণ করে দেন। নাগভট্ট তখন পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হন। এই চরম অস্থিতিশীল সময়ে ধর্মপাল ও চক্রায়ুধ নিজেদের উপস্থিত বুদ্ধি খাটালেন। তারা দেখলেন রাষ্ট্রকূটদের রুখে দেওয়া সম্ভব নয়, তাই তারা স্বেচ্ছায় তৃতীয় গোবিন্দের বশ্যতা স্বীকার করে নেন। রাষ্ট্রকূটরা আবারও প্রমাণ করল, তারা যখনই উত্তর ভারতে হস্তক্ষেপ করে তখনই সব সমীকরণ বদলে যায়। কিন্তু রাষ্ট্রকূটদের এক অদ্ভুত স্বভাব ছিল, তারা জয় করত শাসন করার জন্য নয়। অভ্যন্তরীণ গোলযোগের কারণে তৃতীয় গোবিন্দ যখন দাক্ষিণাত্যে ফিরে আসেন, সেই সুযোগ এবার নেন দ্বিতীয় নাগভট্ট। তিনি পুনরায় কনৌজ জয় করেন এবং শেষ পর্যন্ত এই শহরটিকে প্রতিহার সাম্রাজ্যের নিয়ন্ত্রণে আনেন। 810 খ্রিস্টাব্দে ধর্মপালের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার সুযোগ্য পুত্র দেবপাল। তিনি ছিলেন পাল বংশের সবথেকে শক্তিশালী সম্রাট। দেবপাল কেবল কনৌজ রক্ষা করেননি, বরং প্রতিহারদের দর্প চূর্ণ করে উত্তর ভারতে পালদের শ্রেষ্ঠত্ব পুনঃপ্রতিষ্ঠা করেন। তার সময় পাল সাম্রাজ্য হিমালয় থেকে বিন্ধ্য পর্বত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। মজার বিষয় হলো, এই পর্যায়ে রাষ্ট্রকূটরা অভ্যন্তরীণ সমস্যার কারণে এতটাই ব্যস্ত ছিল যে তারা আর যুদ্ধে অংশগ্রহণ করেননি। ফলে লড়াইটা ছিল মূলত পাল এবং প্রতিহারদের মধ্যে। কিন্তু 850 খ্রিস্টাব্দে দেবপালের মৃত্যুর পর পাল সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। আর ঠিক এই সুযোগটি কাজে লাগান প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা মিহির ভোজ। তিনি ঝড়ের গতিতে এগিয়ে আসেন এবং কনৌজ পুনর্দখল করেন। অবশেষে মিহির ভোজের হাত ধরেই কনৌজ প্রতিহারদের স্থায়ী রাজধানীতে পরিণত হন এবং দীর্ঘ 200 বছরের এই ত্রিশক্তির সংগ্রাম তার অবসান ঘটে। দীর্ঘ 200 বছর ধরে চলা এই লড়াইয়ে শেষ পর্যন্ত কোনো এক বংশ জয়ী হলেও আসলে হেরে গেছিল আমাদের ভারতবর্ষ। 3টি মহাশক্তি এই যুদ্ধে নিজেদের সৈন্যবল এবং রাজকোষ এতটাই শূন্য করে ফেলেছিল যে যার ভবিষ্যতের পরিণাম হয় ভয়াবহ। এই অভ্যন্তরীণ কোন্দল আর অনৈক্যই ভারতের দরজা খুলে দিয়েছিল বাইরের আক্রমণকারীদের জন্য। গজনির সুলতান মাহমুদ যখন কনৌজ আক্রমণ করেন, তখন তাকে রুখে দেওয়ার ক্ষমতা কারো ছিল না। কাজেই ইতিহাস আমাদের শেখায় যে বিভেদ কেবল পরাজয় নয়, দাসত্ব ডেকে আনে। আজ আপনারা শুনছিলেন পাল, প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে হওয়া ত্রিশক্তির সংগ্রামের কাহিনী। আর এরকমই ইতিহাসের কাহিনী আরও জানতে সাবস্ক্রাইব করুন ইতিহাস সঙ্গে সাগর ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ।